আসসালামু আলাইকুম। আজকে কোন বিষয়ে সাজেশন? বাংলা দ্বিতীয় পত্র, তাই না? তার মানে শুধু শুধু ধারণা বলা যাইতে পারে না, কারণ হ্যাঁ, আমরা বাংলা দ্বিতীয় পত্রে তেমন পড়ার কিছু নাই, কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে হচ্ছে নিয়মগুলো জেনে যাইতে হয় যে কোনটা কীভাবে আনসার করতে হবে, তাই না? সো বাংলা দ্বিতীয় পত্রে আজকে আমি তোমাদেরকে ওই জিনিসগুলো আলোচনা করব যে হচ্ছে কোনটা কিভাবে আনসার করতে হবে এবং কোনগুলো কোনগুলো থেকে আনসার করতে হবে, কোনগুলো আনসার করতে হবে না, বা হচ্ছে মানবন্টনটা তোমাদেরকে বুঝাবো এবং টোটালি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো, বুঝছো? সো আজকে চলো প্রথমে মানবন্টনে চলে যাই। প্রথমে মানবন্টনটা যদি ভালোভাবে বুঝতে পারো তাইলে হচ্ছে ভালো একটা পরীক্ষা দিতে পারবা, কারণ যদি কি কি আসবে কি কি আসবে না জানা থাকে তাইলে হচ্ছে আমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়। সো প্রথমে দেখো, প্রথমে বাংলা ব্যাকরণটাকে আমরা বাংলা দ্বিতীয় পত্রটাকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ক ব্যাকরণ, এটা হচ্ছে 30 নাম্বার, আর খ নির্মিতি, এটা হচ্ছে বাকি 70 নাম্বার। তার মানে এখানে ব্যাকরণে বেশি নাকি নির্মিতিতে বেশি? অবভিয়াসলি নির্মিতিতে বেশি, কারণ নির্মিতিতে হচ্ছে 70 নাম্বার এবং এখানে কি থাকবে এবং ব্যাকরণে কি থাকবে সেই জিনিসটাই আমরা প্রথমে আলোচনা করব। প্রথমে এক নং প্রশ্নের উত্তরে কি থাকবে বলো তো? বাংলা উচ্চারণের নিয়ম থেকে দুইটা প্রশ্ন থাকবে, একটা আনসার করতে হবে। দুইটা প্রশ্ন বলতে হচ্ছে একটা প্রশ্ন থাকবে, আর আরেকটা যে প্রশ্ন বললাম দুইটা থেকে একটা হচ্ছে প্রশ্ন, আরেকটা হচ্ছে তোমাকে কয়েকটা শব্দ দিব, সেই শব্দগুলোর হচ্ছে উচ্চারণ লিখতে হবে। মানে ধরো প্রভু, এখন আমরা কি প্রভু বানান লেখার সময় প এর রফলা প্র, তারপরে ভর সুকার ভূ, প্রভু এভাবে লিখি, এভাবে উচ্চারণ করি না তো? কীভাবে উচ্চারণ করি? প্রভু। সো এই যে প রফলার সাথে একটা বাড়তি ওকার আসতেছে, তারপরে ভর সুকার আসতেছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে লিখে দেখাইতে হয় উচ্চারণটা। সো এটা হচ্ছে আরেকটা, তার মানে এই বাংলা এক নঙ্গে কি প্রথমে একটা প্রশ্ন থাকবে অথবা আরেকটা কি থাকবে, উচ্চারণ থাকবে, সে 5টা উচ্চারণ লিখে দেখাইতে হবে। এইভাবে বলা হয়েছে দুটো থেকে যে কোনো একটা 5 নাম্বার। 2 নং প্রশ্নের উত্তরে কি থাকবে? বাংলা বানানের নিয়ম সেম আগেরটার মতন একটা প্রশ্ন থাকবে, আর আরেকটা কি থাকবে যে দুইটা থেকে একটা, তাহলে একটা হচ্ছে প্রশ্ন, আরেকটা কি ওই যে 5টা ভুল বানান করে দেওয়া থাকবে, সেই 5টা না, বেসিক্যালি আরও কয়েকটা বেশি দেওয়া থাকে, 6-7টা দেওয়া থাকে। সো সেখান থেকে যে কোনো 5টা হচ্ছে শুদ্ধ করে বানান লিখতে হয়। সো হয় একটা প্রশ্ন লিখবা, নতুবা 5টা শুদ্ধ করে বানান লিখে দিবা আগেরটার মতন, হয় প্রশ্ন উত্তরটা লিখবা অথবা 5টা উচ্চারণ লিখে দিবা, তাহলে কি হচ্ছে 5 নাম্বার করে পাচ্ছ। 3 নং প্রশ্নের উত্তরে কি পাচ্ছি? বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখানেও দুটো থেকে একটা কি একটা হচ্ছে যে কোনো একটা প্রশ্ন আসবে, আর পরেরটা কি পরে হচ্ছে তোমাকে একটা প্যাসেজ দিতে পারে অথবা কয়েকটা লাইন দিতে পারে, সেখানে একটা জিনিস মানে একটা শব্দ আন্ডারলাইন করে বলতে পারে যে এটা কোন শব্দ শ্রেণী, মানে হচ্ছে এগুলো আইডেন্টিফাই করতে বলে যে আসলে ওই শব্দটাকে বিশেষ্য, মানে নাউন প্রোনাউন আছে না ইংলিশে, এভাবে এটা কি বাংলায় বিশেষ্য নাকি বিশেষণ নাকি সর্বনাম নাকি অব্যয় নাকি ক্রিয়া বা কি আসলে ওই শব্দটা, ওই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই করে দিতে পারে। সো এখান থেকেও কি পাচ্ছি, হয় আমরা প্রশ্ন উত্তর আনসার করব, নতুবা এই যে বিশেষ্য বিশেষণ এই জিনিসগুলো এগুলো আইডেন্টিফাই করে দিব, যে কোনো 5টা। সো এখানেও কিন্তু 5 নাম্বার থাকতেছে। আবার 4 নং প্রশ্নের উত্তরে আমরা কি পাবো? বাক্য গঠন, উপসর্গ ও সমাস। সো প্রথমে যে প্রশ্নটা থাকবে সেটা বেসিক্যালি এই যে যেহেতু শুধুমাত্র উপসর্গ ও সমাস, প্রশ্নটা আসবে উপসর্গ রিলেটেড, আর যে অথবা দিয়ে সমাস নির্ণয় করতে বলবে সেখানে আসবে সমাস। কয়টা সমাস থাকবে? 7-8টা থাকতে পারে, সেখান থেকে যে কোনো 5টার ব্যাস বাক্য সহ আমাদেরকে সমাস নির্ণয় করতে হবে। কোনো চিন্তা করো না, আমরা হচ্ছে সাজেশন ভিডিও সবগুলো শেষ করার পর ইনশাল্লাহ ফ্রি ক্লাস 1 মাস ব্যাপী বা 2 মাস ব্যাপী একদম পরীক্ষার একদিন পর্যন্ত আমরা লঞ্চ করব। তোমরা আমাদের সাথে যদি থাকো, সমাস, উচ্চারণ, বানান এগুলো সব কিছু আমরা ইনশাল্লাহ তোমাদেরকে ক্লিয়ার করে দিব। সো প্যারা নেওয়ার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। সো 4 নং প্রশ্নের উত্তর আমরা বুঝলাম কি আসবে। 5 নাম্বারে কি বাক্যতত্ত্ব, এখান থেকে 2টা আসবে, একটা লিখতে হবে। 2টা কি আসবে মানে ধরো হয়তোবা এমন বলতে পারে যে হচ্ছে শব্দটা হচ্ছে জটিল থেকে সরল ইয়া করো, মানে হচ্ছে বাক্য 3 ধরনের হয়, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল, একটা হচ্ছে যৌগিক। সো এই জিনিসগুলো হচ্ছে ইয়া করা বলতে পারে, মানে হচ্ছে জটিল থেকে সরল করো, সরল থেকে যৌগিক করো, এই যে হানতে প্যাচালগুলো আছে এগুলো করতে পারে। অথবা আরেকটা জিনিস বলতে পারে, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস আছে ওইখান থেকে, আমরা সেটা পরে দেখবো, আমার এই টাইমে মনে আসতেছে না, বাট স্টুডেন্টরা সবচেয়ে বেশি এটাই আনসার করে, কোনটা? ওই যে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, এই জিনিসটাই বেশি আনসার করে, এই জন্য এটাই মনে আছে। তোমাদেরও আশা করি এই জিনিসটাই মনে আছে। আরেকটা কি আছে মনে নেই আমার, পরবর্তীতে আমরা দেখবো ভিতরে। 6 নং প্রশ্নের উত্তরে কি আছে? বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ ও অপপ্রয়োগ,
এই পার্টটাতেও দেখো দুইটা থেকে একটাকে অ্যান্সার করতে হয়। একটা হচ্ছে এই যে 7টা বেসিক্যালি বাক্য দেওয়া থাকবে, 5টা বাক্যকে শুদ্ধ করে লিখতে হবে। আরেকটার মধ্যে কি থাকবে, যে একটা তো পাইলাম এটা, আরেকটা কি থাকবে, আরেকটা থাকবে হচ্ছে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটাকে শুদ্ধ করে লিখতে হবে। মানে হয় 5টা বাক্য আমরা শুদ্ধ করে লিখবো, অথবা আরেকটা অনুচ্ছেদ আমরা শুদ্ধ করে লিখবো, যে কোনো একটা। সো এখান থেকে 5 নাম্বার, এই যে ব্যাকরণের যে 30 নাম্বার, প্রত্যেকটা 5 করে, আমরা কোনটা লিখবো সেটা হচ্ছে আমাদের ব্যাপার। আমরা কি প্রশ্ন লিখবো নাকি অথবা দিয়ে যে উচ্চারণ বা বানান বা হচ্ছে সমাস কোনগুলো লিখবো সেগুলো হচ্ছে আমাদের ব্যাপার। সো আমরা ভিতরে আমরা দেখবো এগুলোর সাজেশন। আমরা এখন নির্মিতির যে মানবন্টন সেটা দেখবো, বাকি 70। 7 নং প্রশ্নের উত্তরে পারিভাষিক শব্দ 10টা আনসার করতে হবে। পারিভাষিক শব্দ বলতে শব্দার্থ, ইংলিশ শব্দ দেওয়া থাকবে, সেটার অর্থ লিখতে হবে, অথবা ইংরেজি থেকে বাংলা একটা অনুচ্ছেদ, মানে একটা ইংলিশ অনুচ্ছেদকে বাংলায় আনসার করতে হবে। যেটাই করি না কেন, 10টা শব্দার্থ লিখলেও 10 নাম্বার, এটা করলেও 10 নাম্বার, যে কোনো একটা আমরা করতে পারবো। 8 নঙে হচ্ছে হয় দিনলিপি লিখবো নতুবা একটা প্রতিবেদন লিখবো। দিনলিপি হচ্ছে যে কোনো একটা দিন সম্পর্কে তোমাকে লিখতে বলবে, হয়তোবা বলতে পারে যে তোমার বার্ষিক পরীক্ষার যেদিন রেজাল্ট দিছে সেই দিন তোমার অনুভূতি কী ছিল, সেই দিনটার দিনলিপি লেখো। সো এইভাবে বলতে পারে, অথবা প্রতিবেদন লিখতে বলতে পারে যে বাংলাদেশের হচ্ছে এখন যে জিনিসপত্রের দাম বাড়তেছে, সো এই সম্পর্কে একটা প্রতিবেদন লিখে তুমি হচ্ছে এমন জায়গায় সাবমিট করো। তো যেগুলো থেকে দুইটা থেকে যে কোনো একটা লিখবা। আমার মতে হচ্ছে দিনলিপিটা সহজ, সো তোমরা চাইলে দিনলিপিটাই লিখো। সো এখান থেকে যে কোনো একটা লিখবা, 10 নাম্বার। 9 নাম্বার হচ্ছে বৈদ্যুতিক চিঠি বা ইমেইল অথবা আবেদনপত্র। আমার কাছে আমি বলবো যে ইমেলটাই সহজ, ইমেলটাই লিখবা, জাস্ট হচ্ছে 1 পৃষ্ঠা লিখে শেষ করে দেওয়া যায়। বাট আবেদনপত্র লিখতে গেলে হ্যাঁ ওটাও সহজ, কিন্তু এটার থেকেও এটা মানে ইমেলটা আরও বেশি সহজ, কারণ অল্প কিছু লাইনে ইমেল কিন্তু শেষ করে দেওয়া যায় এবং 10টা নাম্বার কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়। তারপরে 10 নং প্রশ্নের উত্তরে কী আছে, সারাংশ অথবা সারমর্ম থাকবে, যে কোনো একটা, মানে সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা থাকবে, এটা আনসার করতে হবে, অথবা ভাব সম্প্রসারণ আনসার করতে হবে। মানে টোটাল কথা কি, হয় সারাংশ বা সারমর্ম যেটাই দেওয়া থাকুক সেটা আনসার করবা, অথবা হচ্ছে ভাব সম্প্রসারণ যেটা থাকবে সেটা আনসার করবা। আমার মতে সারমর্ম বা সারাংশ যদি কেউ পড়ে বুঝতে পারে যে এখানে কী বলছে, সেটাই আনসার করা বেস্ট। আর যদি কেউ সারাংশ সারমর্ম পড়ে বুঝতে না পারে যে এখানে কী বলছে, কী বুঝাতে চাইছে, এই জিনিসটা যদি কেউ পড়ে বুঝতে না পারে, তাহলে তার জন্য ভাব সম্প্রসারণটাই আনসার করা বেস্ট। যদিও একটু বেশি বড় লেখা লাগে, সারাংশ অল্প লেখা, ভাব সম্প্রসারণ বেশি লেখা, যেটাই হোক না কেন, যদি সারাংশ সারমর্ম কেউ বুঝতে না পারে তাহলে আমি বলবো যে ভাব সম্প্রসারণটাই লেখা বেস্ট। এটাও কিন্তু 10 নাম্বার। এবং 11 নাম্বার আছে সংলাপ এবং ক্ষুদে গল্প রচনা, এই দুটো থেকে যে কোনো একটা লিখতে হবে। আমার মতে সংলাপটাই লেখা বেস্ট। সো এখানে হচ্ছে 10 নাম্বার। আর 12 নাম্বারে হচ্ছে প্রবন্ধ নিবন্ধ রচনা, মানে হচ্ছে রচনা থাকবে, 5টা রচনা থাকবে, একটা রচনা লিখতে হবে। বুঝছো কত সহজ করে দিছে। সো এটা হচ্ছে 20 নাম্বার, হিউজ একটা নাম্বার। সো এখানে হচ্ছে নির্মিতির 70, আর আগে আমরা কি দেখলাম, ওই যে ব্যাকরণের 30 নাম্বার। সো এটা ছিল আমাদের মানবন্টন। এখন আমরা চলে যাব সাজেশনে। সো এখানে দেখো সাজেশনে যাওয়ার আগে একটা স্লাইড আছে, ব্যাকরণ অংশটা প্র্যাকটিসের বিষয়, মানে ওই যে 30 নাম্বারের জিনিসটা, এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। যার যত বেশি প্র্যাকটিস তার তার তত সহজ লাগে বাংলা ব্যাকরণ, সত্য কথা। ব্যাকরণ অংশটা সাজেশন আকারে দেখানো হলো, ওই যে 30 নাম্বারের যেটা, সেটা সাজেশন আকারে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, প্রথমে হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। এখান থেকে ওই যে বললাম, হয় প্রশ্ন নতুবা উচ্চারণ লিখবা। প্রশ্ন যদি লিখতে চাও তাহলে এই 4টা প্রশ্ন পড়বা। আমি স্লাইড যখন আমি তোমাদেরকে ইউটিউবে বা ফেসবুকে যে যেখান থেকে দেখতেছো, সেখানে হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা এখান থেকে হচ্ছে স্লাইডগুলো দেখে নিতে পারো, প্রশ্নগুলো। অথবা যারা হচ্ছে উচ্চারণ লিখতে চাও তাদের জন্য এই যে উচ্চারণগুলো আছে সেগুলো হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি এখান থেকেই চলে আসবে। এবং এগুলো প্র্যাকটিস কীভাবে করতেছো, কোনটার কারণে কি হচ্ছে সেই জিনিসটা খেয়াল রাখো। যদি না পারো, নিয়ম না জানো, তাহলে হচ্ছে এখন আপাতত মুখস্থ করে ফেলো। আমরা যখন পরবর্তীতে তোমাদেরকে ক্লাসের মাধ্যমে 1 মাস ব্যাপী বা 2 মাস ব্যাপী যে ক্লাস প্রোগ্রামটা আমরা চালু করতে যাচ্ছি, তখন প্রত্যেকটার জন্য এই যে উচ্চারণ যেগুলো আছে, উচ্চারণের জন্য 5টা রুলস দেখাবো, মানে বেসিক্যালি 6টা রুলস। সো 6টা রুলস দেখাবো, সবগুলো বানান হচ্ছে উচ্চারণ লিখতে পারবা। সো এতটাই ইজি। সো আপাতত মুখস্থ করে ফেলো, পরবর্তীতে আমরা যখন ক্লাস করাবো তখন হচ্ছে জিনিসগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তবে দেখো 2 নং হচ্ছে বাংলা বানানের নিয়ম। যদি কেউ প্রশ্ন লিখতে চাও এই 3টা পড়বা, আর যদি কেউ হচ্ছে বানানটাই লিখতে চাও তাহলে এই বানানগুলো হচ্ছে ঠিক করে ফেলো। কিছু রুলস আমরা ওই যে বললাম ক্লাসের সময় দেখাবো। যদি রুলস টুলস না পড়তে চাও, ডাহা মুখস্থ করতে চাও, সেইগুলো মুখস্থ করতে পারো, বাট বাইরে থেকে আসলে কিন্তু পরে পারবা না। সো এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল রাখো, পরবর্তীতে আমরা ক্লাসের জন্য ওয়েট করো। তো হচ্ছে 2 নাম্বার বানানোর জন্য গেল। 3 নাম্বারে হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। যদি কেউ প্রশ্নটা লিখতে চাও তাহলে এগুলো পড়ে ফেলো। আর যদি কেউ হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী
বানান নির্ণয় করতে চাও তাহলে হচ্ছে এটা পড়তে পারো। দেখো, নিম্নে রাখো যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। ধরো 1 নাম্বারে কি বললো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার নিচে হচ্ছে একটা আন্ডারলাইন। সো এটা কি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া বা কি? সো এটা হচ্ছে বিশেষণ। কেমনে? বাংলা, বাংলাটা কেমন? সোনার। সো এই যে কেমন দিয়ে প্রশ্ন করলে হচ্ছে বিশেষণ পাওয়া যায়। সো সেক্ষেত্রে এটা হচ্ছে বিশেষণ। আবার দেখো, মোদের গর্ব, কাদের গর্ব? মোদের গর্ব। হ্যাঁ, সো এই যে এটা হচ্ছে সর্বনাম বলা যেতে পারে। তারপরে হচ্ছে কারণ ছাড়া কার্য হয় না, ছাড়া এটা কি? যোজক। হ্যাঁ, সো যোজক বলতে এটা কি অব্যয় বা যোজক যে কোনো একটা হয়, আমরা যখন ক্লাস করব সেখানে আমরা আরও ভালোভাবে ক্লিয়ার করব। এই দেখো রবীন্দ্রনাথ, এটা কি? বিশেষ্য। সো এইভাবে আনসার করতে হবে। এই একটা পড়লেই হবে না, আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা দিছি এখানে। বিশেষ দ্রষ্টব্য, গত বছরগুলোতে আসা প্রশ্নগুলো দেখে নিতে হবে, তাইলে হচ্ছে মানে যদি কেউ অথবা লিখতে চায় প্রশ্ন না লিখে, তাহলে তার জন্য ইজি হবে। 4 নং প্রশ্নের উত্তরে আছে বাংলা শব্দ গঠন, উপসর্গ, সমাস। যদি কেউ প্রশ্ন লিখতে চাও উপসর্গ থেকে আসবে শিওর। সো এই 3টা প্রশ্ন পড়ে ফেলতে পারো। আর যদি কেউ সমাস পারো বা সমাস আনসার করতে চাও, আমরা তো পরবর্তীতে বললাম আমি অবশ্যই ক্লাস নিব সমাসেরও, ইনশাল্লাহ 2টা ক্লাস নিব, ইনশাল্লাহ সমাসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো এই যে সমাসগুলো পড়বা, একটা স্লাইডে যথেষ্ট না, পরবর্তী স্লাইডে দেখো, একটা স্লাইড, 2টা স্লাইড, এই 2টা স্লাইডে যেই সমাসগুলো আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে হচ্ছে সমাসটা আনসার করতে পারবা। হয় উপসর্গগুলোর পড়ো অথবা এই যে সমাসেরগুলো পড়ো। তারপরে 5 নং কি? বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব থেকে যদি কেউ প্রশ্ন আনসার করতে চাও তাহলে এই প্রশ্নগুলো পড়ে ফেলো। আর যদি প্রশ্ন আনসার করতে না চাও তাহলে হচ্ছে কি, এই যে বলছিলাম হচ্ছে অস্তিবাচক, মানে ধরো আশেপাশে কোনো শব্দ নেই, এটা অস্তিবাচক কী হবে? অস্তিবাচক হইলে কী হয় জানো? ওই যে মানে হ্যাঁ বোধক হয়, আশেপাশে কোনো শব্দ নেই, এই শব্দটাকে অর্থটাকে কিন্তু ঠিক রাখতে হবে, বাট এটার অস্তিবাচক করতে হলে কী করতে হবে? আশপাশ নিঃশব্দ। সো এই যে কোনো শব্দ নেই, আশপাশ নিঃশব্দ, এইভাবে করা যায়। আবার ধরো ধরো এটা আমি যদি বাদও দিই, এখানে আছে ধরো কোনটা 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 দেখা যায়, এ দেখো, আমার পিতা এককালে গরিব ছিলেন, এটা নেতিবাচক। হ্যাঁ, সো এটাকে যদি মানে নেতিবাচক করতে হবে। সো এটা আমার পিতা এককালে গরিব ছিলেন, এটা পজিটিভ, কিন্তু নেতিবাচক করতে হলে ওই বাক্যটার মধ্যে একটা না আনতে হবে বা না বোধক একটা শব্দ আনতে হবে। তাহলে দেখো, আমার পিতা কোনো কালে ধনী ছিলেন না, তার মানেই তো আমার পিতা সবসময় গরিব ছিলেন বা এককালে গরিব ছিলেন, তাই না? সো এই জিনিসটা হচ্ছে এইভাবে করতে হবে, আমরা ক্লাসে অবশ্যই শেখাবো জিনিসগুলো কীভাবে আনসার করতে হবে। সো কেউ যদি প্রশ্নগুলো লিখতে চাও তাহলে হচ্ছে এইগুলো পড়ে ফেলো, অথবা কেউ যদি এগুলো করতে চাও বাক্যতত্ত্ব, বাক্য হচ্ছে রূপান্তর, এগুলো পড়তে পারো। এবং বিশেষ দ্রষ্টব্য, গত বছরগুলোতে আসা প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিতে হবে, কোনটা কীভাবে হচ্ছে, জটিল কীভাবে আসতেছে, অস্তিবাচক কীভাবে আসতেছে, এই জিনিসগুলো দেখে নিতে হবে। তারপরে দেখো 6 নং প্রশ্নের উত্তরে শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ, বাক্যগুলো শুদ্ধ করে লেখো। এটা থাকতে পারে 7টা থেকে তুমি যে কোনো 6টাকে আনসার করে লিখবা। বিশেষ দ্রষ্টব্য, গত বছরের আশাগুলো পড়ে নিতে হবে, এটা যথেষ্ট না, এটা হচ্ছে দেখানোর জন্য। যেমন ধরো সকল বালিকাগণ বাগানে গেল, এটা কি সঠিক? না, শুদ্ধ করে লিখলে কেমন হবে? হয় সকল বালিকা বাগানে গেল অথবা বালিকাগণ বাগানে গেল, যে কোনো একটা সঠিক হবে। সো সঠিক করে কিন্তু 5টা লিখতে হবে। অথবা কেউ যদি ওইটা লিখতে না চাও, ওই যে অনুচ্ছেদ, হয় এভাবে 5টা মানে 7টা 8টা যেগুলোই থাকুক 5টাকে আনসার করে লিখবা, অথবা একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এটাকে আনসার করে লিখবা। কিভাবে? এই যে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, এই যে এখানে শ্রেষ্ঠতর হবে না, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, এই যে ভুলগুলো আছে সেগুলো আনসার করে কিন্তু অনুচ্ছেদটা লিখতে হবে, হয় 5টা নতুবা এই অনুচ্ছেদ। তো 6 নাম্বার চলে গেল, তার মানে আমাদের ব্যাকরণের 30 নাম্বার শেষ। আমরা দেখাইলাম কোনটা কীভাবে আনসার করতে হবে। আমরা ক্লাসে পরবর্তীতে আবার দেখব যখন আমাদের হচ্ছে ফ্রি ক্লাসগুলো আমরা শুরু করব নেক্সট সপ্তাহ থেকে ইনশাল্লাহ। সো এরপর আমরা চলে যাব নির্মিতের 70 নাম্বার। নির্মিত অংশে সাজেশন দরকার হয় না, আসলে কেন দরকার হয় না? উত্তর করার নিয়ম জেনে যেতে হয় শুধু, বাকিটা নিজের বুদ্ধিমত্তা দিয়ে করা যায়, তাই না? তবুও প্র্যাকটিস করার জন্য সাজেশন আকারে নির্মিত অংশ দেখানো হলো। আমরা জানি যে পরবর্তীতে 70 নাম্বার হচ্ছে দিনলিপি, হ্যানত্যান, ভোগচুকি যেগুলো আছে সবগুলো নিয়ম জেনে গেলেই হয়, কমন না পড়লেও আনসার করা যায়। সো এটা সাজেশন দরকার হয় না, বাট তারপরেও তোমাদের যেহেতু প্র্যাকটিস করতে হবে, সো সেহেতু আমরা সাজেশন দিয়েছি। তবে 7 নং প্রশ্নের উত্তর যেটা পারিভাষিক শব্দ, শব্দের অর্থ, এগুলোর জন্য হচ্ছে তোমাকে এই যে 2টা স্লাইড, 1 স্লাইড 2 স্লাইড, এই যে শব্দার্থগুলো আছে না ইংলিশের, এগুলো শব্দার্থগুলো মুখস্থ করে ফেলো, ইনশাল্লাহ 10টা পেয়ে যাবা। তবে কেউ যদি পারিভাষিক শব্দ বা 10 শব্দের অর্থ আনসার করতে না চাও, তাহলে তার জন্য এই যে হচ্ছে 5টা অনুচ্ছেদ আছে, সেই 5টা অনুচ্ছেদের বঙ্গানুবাদটা পড়ে গেলে হবে। এটা যদি কমন নাও আসে,
মানে এটা এটা আনসার করতে চাবে না আসলে, কারণ এখানে 10-এ 10 পাওয়া যায় না, বাট শব্দ অর্থ যদি 10টা লেখো তাহলে হচ্ছে 10 নাম্বার পাওয়া যায়। সো আমার মনে হয় যে পারিভাষিক শব্দগুলোই মুখস্থ করে ফেলা উচিত, এবং এটা পরবর্তীতে তোমরা যখন অ্যাডমিশনে যাবা তখন হচ্ছে এই শব্দ অর্থগুলো কিন্তু অনেক অনেক বেশি কাজে দিবে। সো আমি বলবো যে পারিভাষিক শব্দগুলোই পড়ে ফেলো এই অনুচ্ছেদগুলোর থেকে। তারপরে দেখো 8 নং আছে দিনলিপি প্রতিবেদন। এই যে দিনলিপি 4টা, এগুলো পড়তে পারো, অথবা প্রতিবেদন যদি কেউ লিখতে চাও তাহলে এটা পড়তে পারো। তবে আমি বলবো কি ওই যে দিনলিপিটাই লিখবা, হ্যাঁ দিনলিপিটাই সহজ, এবং এখানে নিয়মটা তেমন কোনো ইজি মানে তেমন কঠিন কিছু না, বাট প্রতিবেদনে কিছু নিয়ম আছে। তারপরে এই যে বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্রের ক্ষেত্রে তোমরা বৈদ্যুতিক চিঠিটাই পড়ো, এই 3টা পড়তে পারো এবং নিয়মগুলো জেনে রাখো, কমন না পড়লেও পড়তে পারবা। বৈদ্যুতিক চিঠি সরি এটা হবে হচ্ছে আবেদনপত্র, এই যে দরখাস্ত, দেখো দরখাস্ত আবেদনপত্র সংবাদপত্রের জন্য, এই যে এটা হচ্ছে বৈদ্যুতিক চিঠি হবে না, এটা হবে আবেদনপত্র, ঠিক আছে। সো এই স্লাইডটা একটু ভুল আছে, দেখে নিও। তারপর হচ্ছে 10 নং সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। সারাংশ সারমর্মের জন্য এই 3টা সারাংশ পড়তে পারো, অথবা মানে অথবা না সারমর্ম এগুলো পড়তে পারো, কারণ সারাংশ সারমর্ম থেকে যে কোনো একটা থাকবে। আর কি থাকবে, ভাব সম্প্রসারণ থেকে একটা থাকবে, ভাব সম্প্রসারণগুলো দেখে নিতে পারো। ভাব সম্প্রসারণগুলো হচ্ছে তেমন মুখস্থ করার কিছু নেই, দেখবা আসলে কি বলছে। দেখো প্রথমটা যদি আমরা বলি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা হয়তো বা হচ্ছে যুদ্ধ করে অর্জন করে নেওয়া যায়, বাট পরবর্তীতে দেশটাকে প্রোটেক্ট করার জন্য যত ধরনের ব্যবস্থা রাখতে হয় বা হচ্ছে চোখ কান খোলা রাখতে হয়, সেই জিনিসটা কিন্তু আরও বেশি কঠিন এবং সংগ্রামের। সো এই জিনিসটা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো এবং তোমার কাছে যেই গাইড বই আছে সেটা যদি ভালোভাবে পড়ে নাও, তাহলে কিন্তু ভাব সম্প্রসারণটা লিখতে পারবা। তবে আমি বলবো যদি সারাংশ সারমর্ম বুঝতে পারো, সারাংশ অথবা সারমর্ম যেটাই আসুক সেটা যদি বুঝতে পারো তাহলে সেটাই আনসার করে দেওয়া বেটার। এবং সারাংশ সারমর্ম কিন্তু হচ্ছে 2 বা 3 বাক্যের বেশি লেখা দরকার পড়ে না। সো 2 বা 3 বাক্য লিখলে কিন্তু 10 নাম্বার পাওয়া যায়। ওই যে বললাম, যদি কমন না পাও ভাব সম্প্রসারণটা লিখে দিবা তাইলেও হবে। এবং এই যে সারাংশ সংলাপ এবং ক্ষুদে গল্প থেকে যে কোনো একটা লিখবা। আমি বলবো সংলাপই আনসার করবা। সংলাপটাই হচ্ছে এগুলো দেখে নিতে পারো, কমন না পড়লেও সিস্টেমটা অন্তত যদি মানে এগুলো দেখার পরে সিস্টেমটা বুঝে যাবা তখন হচ্ছে সংলাপ আনসার করতে পারবা। আর ক্ষুদে গল্পের জন্য এগুলো পড়তে পারো, বাট আমি বলবো কি এই দেখো বিশেষ দ্রষ্টব্য, ক্ষুদে গল্প না উত্তর করাটাই বেটার, কারণ ক্ষুদে গল্প লেখার জন্য বিশেষ নিয়ম আছে, সংলাপ উত্তর করলেই ভালো। মানে আমাকে বলো যে বাংলা ছোট গল্পের সার্থক লেখক কে? রবীন্দ্রনাথ। সো রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো সার্থক ছোট গল্প লেখক নাই। এখন আমি তুমি কি এমন বড় মানে বিদ্যাপতি হয়ে গেছি যে আমরা হচ্ছে ক্ষুদে গল্প লিখতে পারবো? সো এটার কিছু নিয়ম আছে। এখন যেই টিচারের কাছে তুমি যদি ধরো এটা লিখলা, যেই টিচার হচ্ছে এই জিনিসগুলো জানে যে হচ্ছে ক্ষুদে গল্পের জন্য এই নিয়মগুলো আছে, বাই চান্স তার কাছে যদি তোমার খাতাটা পড়ে যায় এবং তোমার খাতার মধ্যে যদি ওই নিয়মগুলো না পায়, তাহলে কিন্তু নাম্বারটা তুমি হারাচ্ছ না। সো তো তোমার জন্য সেফ কি তুমি হচ্ছে সংলাপ লিখে দিবা। এবং সর্বশেষ হচ্ছে রচনা এই 3টায় লেখো, 5টা থেকে একটা আসবে, এই 3টাই পড়ো এবং 3টার বাইরে থেকে আমার মনে হয় না আসবে। তো একটা জিনিস মনে রাখবা, রচনার মধ্যে যত বেশি পয়েন্ট দিতে পারবা তত বেশি নাম্বার পাবা, যেহেতু 20 নাম্বার। সো মানে চেষ্টা করবা 10-12টার বেশি বা 15টার কাছাকাছি পয়েন্ট দেওয়া যায় কিনা, যত বেশি পয়েন্ট দিতে পারবা তোমার জন্য তত বেশি নাম্বার। সো এই হচ্ছে আজকে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন। সো সাজেশন বলতে সাজেশনের পাশাপাশি কিভাবে আনসার করতে হবে, মানে আনসারগুলোর নিয়মগুলো তুমি একটু ভালোভাবে খেয়াল রাখবা। পরবর্তীতে অবশ্যই আমরা ক্লাসে সাহায্য করবো, বাট তোমাদেরকে এখন যেহেতু সাজেশনটা আমি দিয়েছি, তোমরা হচ্ছে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকো, যে এইভাবে পরবর্তীতে সুবিধা হবে। এবং ততদিন পর্যন্ত তোমাদের সাথে তোমাদের শুভকামনা রাখছি, এবং ততদিন পর্যন্ত তোমাদের সাথে বিদায়। দেখা হবে পরবর্তী কোনো সাজেশনমূলক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।